হ্যালো স্টুডেন্ট, আমি জুলেখা পারভিন এডু সেন্টার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিও ক্লিপটিতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের একটি চ্যাপ্টার পড়াবো। চলো তাহলে শুরু করা যাক। দেখো, এখানে দেখো অধ্যায়ের যে নাম আছে পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা, অর্থাৎ আমরা যে পরিবেশের মধ্যে রয়েছি, আমাদের চারপাশে যে গাছপালা, ঘর বাড়ি, পশু পাখি, জীবজন্তু সবকিছু নিয়ে তো আমাদের পরিবেশ। তো এই পরিবেশের মধ্যে আমরা প্রাণীরা রয়েছি, গাছেরা, উদ্ভিদরা রয়েছে। আমাদের সকলের বেঁচে থাকার জন্য কিন্তু সকলের সাহায্যের দরকার হয়, একে অপরের উপর কিন্তু সবাই নির্ভরশীল। তো সেই বিষয়টি নিয়েই কিন্তু আমরা এই চ্যাপ্টারটিতে পড়ব। দেখো এখানে একটা কি লেখা আছে, দেখো আমরা এবং অন্যান্য প্রাণীরা নির্ভর করি গাছেদের উপরে। তোমরা জানো যে গাছ নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, কিন্তু আমরা প্রাণীরা নিজেরা কিন্তু খাদ্য তৈরি করতে পারি না। আমাদের খাদ্যের জন্য কিন্তু আমরা উদ্ভিদের উপরে নির্ভর করি। আমরা যে শাকসবজি খাচ্ছি বা আলু, পেঁয়াজ, রসুন সমস্ত কিছু কিন্তু আমরা উদ্ভিদ থেকে পাচ্ছি। আমরা যদি গাছেদের উপরে নির্ভর না করি তাহলে কিন্তু আমরা খাদ্য পাবো না। আর কি হচ্ছে, আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, তাহলে 1 নম্বর পয়েন্ট কি হলো, একটা হচ্ছে খাদ্য। 2 নম্বর কি হচ্ছে, দেখো আমরা এই যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমরা অক্সিজেন গ্রহণ করছি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি। এই যে অক্সিজেন গ্রহণ করছি, অক্সিজেন কোথা থেকে আসছে? অক্সিজেন কিন্তু সেই গাছের থেকেই আসছে। গাছ অক্সিজেন ছাড়ছে এবং আমরা সেই অক্সিজেন গ্রহণ করছি। তাহলে 2 নম্বর কি হলো, অক্সিজেন। তারপরে দেখো এখানে কি বলছে, দেখো আমাদের পরিবার ও সমাজ। আমাদের পরিবারের সাথে সমাজের কি সম্পর্ক? এখানে কি বলছে, দেখো এখানে কি বলছে দেখো জলের কল খারাপ হয়ে গেছে, খাবার জল দরকার, চান করা জল চাই। অর্থাৎ বলছে কি যে ধরো তোমার বাড়িতে জলের যে কল সেটা খারাপ হয়ে গেছে, তাহলে যদি কল খারাপ হয়ে যায় তাহলে খাবার জল পাবে না, স্নান করার জল পাবে না, জামা কাপড় কাচার জল পাবে না। তাহলে কল যদি খারাপ হয়ে যায়, জলের যে সাপ্লাই যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু তোমার এতগুলো কাজ কিন্তু বিঘ্নিত হচ্ছে। তাহলে জল আমাদের একটা গুরুত্বপূর্ণ উপাদান। সেই জল কোথা থেকে আসছে বলো? জল পরিবেশের একটা উপাদান, প্রাকৃতিক উপাদান। সেই জলের কল যখন খারাপ হয়ে যাবে, তখন তুমি কি নিজে কল সারাতে পারবে? নিশ্চয়ই পারবে না। কল সারানোর জন্য বাইরে থেকে মিস্ত্রি ডাকতে হবে, সেই মিস্ত্রি এসে কল ঠিক করে দিল। তাহলে এখানে দেখো একজনের সাথে আরেকজনের সম্পর্ক হলো, যে কল সারিয়ে দিয়ে গেল তার সাথে তোমাদের একটা সম্পর্ক হলো, কারণ তিনি যদি না আসতেন তাহলে কিন্তু কল সারানো হতো না। তারপরে দেখো এখানে কি বলছে, দেখো যে তোমরা জামা কাপড় তোমরা কোথা থেকে সেলাই করো বলো? দোকানে দিয়ে আসো, সেখানে সেলাই করে দেয়। বাড়িতে ইলেকট্রিকের লাইন খারাপ হয়ে গেলে মিস্ত্রি ডাকতে হয়, বা ধরো সাইকেল খারাপ হয়ে গেল, কোথায় যেতে হবে? দোকানে যেতে হবে, অন্যজনের সাহায্যে কিন্তু সাইকেলটা সারাতে হবে। তাহলে এতগুলো কাজ কিন্তু আমরা নিজেরা করতে পারি না, একজন আরেকজনের উপরে কিন্তু নির্ভর করতে হয়। তারপরে এখানে কি বলছে, দেখো তোমার বাড়িতে, দেখো বাড়িতে তুমি যে খাবার খাচ্ছ, তুমি কি একাই রান্না করছো? নিশ্চয়ই না, মা রান্না করছে। মা কি বাজার যাচ্ছে? হ্যাঁ, মা বাজারে হয়তো যাচ্ছে, কিন্তু হয়তো বাবা বাজার করে আনছে, তাই তো? তাহলে কি হচ্ছে, দেখো তুমি খাচ্ছ, তুমি যে খাবার খাচ্ছ, তুমি মায়ের উপরে নির্ভর করছো, মা রান্না করে দিচ্ছেন। মা কার উপরে নির্ভর করছে? যে বাজার করে আনছে তার উপরে নির্ভর করছে। তাহলে দেখো একটা পরিবারের মধ্যে, তুমি একটা বাড়ির মধ্যে আছো, সেই বাড়ির মধ্যে থেকেও কিন্তু তোমাকে কি করতে হচ্ছে? আর একজনের সাহায্য নিতে হচ্ছে। বাড়িতে যদি 4 জন থাকো, তাহলে কিন্তু সেই 4 জনের উপরে কিন্তু সম্পূর্ণ নির্ভরশীল। একজন এক একটা কাজ করছো, তাই তো? ঠিক সেই রকম ভাবে পরিবেশের মধ্যেও কিন্তু একই গল্প। পরিবেশের যে বিভিন্ন উপাদান রয়েছে, সবাই কিন্তু সবার উপরে নির্ভরশীল। সবাই কিন্তু সব কাজ নিজে থেকে একা করতে পারে না। বুঝতে পারলে? তাহলে দেখো এখানে দেখো অনেকগুলো উদাহরণ দিয়েছে।
যে প্রতিদিন রান্না করার জন্য কার উপরে নির্ভরশীল হয়, ছোট ভাই বা বোনকে দেখাশোনা করা, বা এখানে বাজার করা লিখতে পারো। এখানে কি বলছে দেখো, কোন কাজ করার জন্য তোমাকে সমাজের বিভিন্ন লোকের উপরে নির্ভর করতে হয়। কি কাজ বলো, এক্ষুনি তোমরা পড়েছো, ধরো ইলেকট্রিকের কোনো কাজ, বা ধরো কল খারাপ হয়ে গেল, মিস্ত্রি ডাকতে হবে, তাই তো। তাহলে এই কাজগুলোর জন্য কিন্তু তোমাকে পরিবেশের অন্যজনের উপরে নির্ভর করতে হচ্ছে। তাহলে এই ক্ষোভগুলো তোমরা ফিল আপ করবে, ফাঁকা জায়গাগুলো। তারপরে দেখো কি বলছে, যে এখানে কি বলছে দেখো, এখানে বলছে মানুষ কিভাবে গাছেদের উপরে নির্ভর করে। তাহলে আমরা যে বললাম যে খাদ্যের জন্য আমরা উদ্ভিদের উপরে নির্ভর করি, আমরা নিজেদের খাদ্য নিজেরা বানাতে পারি না। দেখো এখানে কি বলছে দেখো, যে খাবার জন্য 1 নম্বর হচ্ছে চাল, 2 নম্বর হচ্ছে আটা। তাহলে চাল কোথা থেকে আসছে বলো, ধান থেকে, তাই তো, ধান থেকে আসছে, ধান চাষ করছে, তাহলে উদ্ভিদ হলো। আটা কোথা থেকে আসছে বলো, গমের আটা, গম চাষ করে উদ্ভিদ থেকে পাচ্ছ। তাহলে আরেকটা কি হতে পারে বলো, চাল, আটা। যে শাক সবজি যে খাচ্ছ, সবজি, সেটা কোথা থেকে আসছে বলো, উদ্ভিদ থেকে আসছে। তারপরে কি বলছে দেখো, যে ঘর বাড়ি তৈরিতে বা প্রতিদিন ব্যবহার করা হয় এমন জিনিস তৈরি করার জন্য, এখানে ঘরের কাঠের আসবাব হয়েছে, বা ধরো বিভিন্ন ধরনের যে ধরো যে কাগজ, খবরের যে কাগজ পড়ছো, সেই কাগজও কিন্তু কোথা থেকে, আমরা কিন্তু উদ্ভিদ থেকেই কিন্তু পাচ্ছি। জামা কাপড় তৈরি করার জন্য কি হতে পারে দেখো, তুলো, তুলো থেকে কি পাচ্ছ, সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের যে সুতো তৈরি করতে পারছি। বা ধরো এখানে পাটের যে তন্তু, সেখান থেকে কি হচ্ছে, পাটের তন্তু থেকে সুতো হচ্ছে, সেই সুতো থেকে কি হচ্ছে, জামা কাপড় তৈরি হচ্ছে। তারপরে দেখো অন্যান্য জিনিসের জন্য, ওষুধের জন্য হতে পারে, বা কি হতে পারে, জ্বালানির জন্য আমরা কি করছি, কাঠ ব্যবহার করছি। তারপরে দেখো এখানে আরেকটা ছক বলেছে কি, যে মানুষ ছাড়া অন্যান্য প্রাণীরাও গাছেদের উপরে কি নির্ভরশীল বলো, নিশ্চয়ই। প্রাণী মাত্রই কি হবে, গাছের উপরে নির্ভর করতে হবে, প্রাণীরা নিজেদের খাদ্য কিন্তু নিজেরা তৈরি করতে পারবে না। এখানে কি বলছে দেখো, কতগুলো পাখি এবং অন্যান্য প্রাণীর নাম দিয়েছে। এখানে বলছে দেখো, প্রাণীরা কিভাবে গাছেদের উপরে নির্ভর করে, কিভাবে বলো, খাবারের জন্য। কিভাবে, কিভাবে বলো, গরু কি খাচ্ছে বলো, গাছের পাতা খাচ্ছে, তাই তো। তাহলে পাতা খাচ্ছে, কাণ্ড, তাই তো। এবার দেখো, বা শাক সবজি খাচ্ছে মানুষ, গাছের যে ধরো শাক, বা ধরো গাছের ফল, সেগুলো খাচ্ছে। বাসা তৈরির জন্য কিভাবে দেখো, যে পাখি ধরো কাক কি করছে, গাছেদের উপরে কিভাবে নির্ভরশীল হচ্ছে বলো, যে গাছের যে শুকনো শুকনো পাতা বা ছোট ছোট যে ডাল, সেগুলোকে নিয়ে এসে কি করছে, কাক বাসা বানাচ্ছে, তাই তো। অন্যান্য প্রয়োজনে কিভাবে দেখো, গাছের যে কাঠ, কাঠ কিভাবে ব্যবহার করা হবে বলো, জ্বালানির জন্য ব্যবহার করা হতে পারে, তাই তো। আর কি হতে পারে দেখো, কাঠের বিভিন্ন আসবাবপত্র, তাহলে কাঠের আসবাবপত্র হতে পারে। আর কি হতে পারে, আমরা গাছ থেকে কি করতে পারি, ওষুধ, তাই তো, ওষুধ বানানোর জন্য কিন্তু আমরা গাছেদের উপরে নির্ভরশীল। তাহলে এই ছকগুলো কিন্তু তোমরা সুন্দরভাবে কিন্তু ফিল আপ করবে। যদি কোথাও অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিয়ে তোমাদের প্রশ্ন জানাতে পারো, তার উত্তর কিন্তু আমি দিয়ে দেবো। দেখো তারপরে এখানে কি বলছে দেখো, যে খাবারের জন্য আমরা অন্যান্য প্রাণীরা যেভাবে গাছেদের উপরে নির্ভর করি। তাহলে এখানে কি বলছে দেখো, যে আমরা খাবারের জন্য এবং অন্যান্য প্রাণীরাও কি বললাম, যে গাছের উপরে নির্ভর করে। কিভাবে নির্ভর করে দেখো, আমরা যে খাবার খাচ্ছি, ধরো আমরা আলু খাচ্ছি, যে আলু খাচ্ছ, আলু কোথা থেকে আসছে বলো, উদ্ভিদ তো, গাছ থেকে পাচ্ছি, তাই তো। তারপরে ধরো তুমি ফল খাচ্ছ, ধরো আম খাচ্ছ, আম কোথা থেকে আসছে বলো, সেটাও কিন্তু গাছ থেকেই কিন্তু আসছে। তাহলে আমরা আমাদের খাদ্যের জন্য গাছের উপর নির্ভরশীল। তারপরে দেখো, গরু বা ছাগল যদি বলো, তারা কি খাচ্ছে বলো, ঘাস খাচ্ছে, সেটাও কিন্তু গাছ, গাছের পাতা খাচ্ছে, শুকনো শুকনো সবুজ বা কচি কাণ্ড, সেগুলোকে খাচ্ছে। তাহলে গরু ছাগল এরাও কিন্তু গাছেদের উপরে নির্ভর করছে। আর কিভাবে বলো,
পাখি যদি বলো, পাখিরা কি করছে বলো, ফল খাচ্ছে, তাই তো। তাহলে এইভাবে কিন্তু প্রাণীরা উদ্ভিদের উপরে নির্ভরশীল। আবার দেখো এখানে আরেকটা জিনিস বলছে যে আমরাও কিন্তু খাদ্যের জন্য অন্যান্য প্রাণীদের উপরে নির্ভরশীল। কিরকম? ধরো তুমি ডিম খাচ্ছ, ডিম কোত্থেকে আসছে বলো, মুরগি থেকে, তাই তো। তাহলে আমরা এই যে দেখো ডিম, ডিম খাচ্ছ, ডিম কোথা থেকে আসছে, মুরগি থেকে পাচ্ছ। বা ধরো দুধ খাচ্ছ, গরু থেকে দুধ পাচ্ছ, তাই তো। বা মাংস খাচ্ছ, মুরগির মাংস, তাহলে কোথা থেকে আসছে, মুরগি থেকে। তাহলে এরা কি প্রাণী? তাহলে আমরাও কিন্তু খাদ্যের জন্য অন্যান্য প্রাণীদের উপরে নির্ভরশীল। আবার ধরো এই যে মুরগি, মুরগি কি খাচ্ছে, ছোট ছোট পোকামাকড় খাচ্ছে, তাহলে এইগুলো হচ্ছে প্রাণী, মুরগিও হচ্ছে প্রাণী, তাহলে এরাও কিন্তু পরস্পরের উপরে নির্ভরশীল। বুঝতে পারলে যে আমরা শুধুমাত্র উদ্ভিদের উপর নয়, আমরা প্রাণীরাও কিন্তু একে অপরের উপরে খাদ্যের জন্য কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু নির্ভরশীল। তারপরে দেখো এখানে একটা ছক দিয়েছে, কি বলছে যে এখানে প্রাণীর নাম দিয়ে দিয়েছে। এখানে প্রাণীর নাম দিয়েছে, দেখো গরু, ছাগল, মুরগি, এইভাবে প্রাণীর নাম দিয়েছে। আর এখানে বলছে যেসব গাছপালা বা তাদের যে অংশগুলো খায়, বলো গরু, গরু কি খায় বলো, গরু ঘাস খাচ্ছে, গরু পাতা খাচ্ছে। ছাগলও একই জিনিস। মুরগি বলো, মুরগি কি খাচ্ছে বলো, মুরগি ধান খাচ্ছে, গম খাচ্ছে। বাঁদর, বাঁদর কি খায়, গাছের ফল খায়, পাতা খায়। কাঠবিড়ালিও তাই, টিয়া পাখিও কি খাচ্ছে, গাছের ফল খাচ্ছে, তাই তো। শামুক কি খাচ্ছে বলো, শামুকও কিন্তু গাছের পাতা খায়, নরম যে কাণ্ড বা বাকল সেটা। তারপরে দেখো এখানে কি বলছে, যে কি বলছে যে মানুষ কিন্তু গাছ, আমরা যে বললাম যে আমরা কি করছি, উদ্ভিদের উপরে নির্ভর করছি খাদ্যের জন্য, তাই তো। এবার ধরো ধরো এটা একটা গাছ হলো, এটা গাছের পাতা, ধরো গাছে ফল, তাই তো। তো এটা যদি একটা গাছ হয়, আমরা কি গাছের একটা গাছকে কি সম্পূর্ণরূপে খাচ্ছি? নিশ্চয় নয়। সে গাছের কোনো একটা অংশকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করছি, সেটা ফল হতে পারে, পাতা হতে পারে, মূল হতে পারে বা কাণ্ড হতে পারে। তো এখানে সেটাই বলছে যে এখানে কতগুলো গাছের নাম দিয়েছে, উদ্ভিদের নাম দিয়েছে এবং বলছে আমরা গাছের কোন অংশটা খাই। চলো তাহলে দেখি, দেখো গাজর, গাজর বলো তো আমরা গাজরের কোন অংশ খাই বলো, আমরা গাজরের মূল খাই। আম, আম বলো, আম কি, আম হচ্ছে গাছের ফল। আদা কি বলো, আদা যেটা সেটা কিন্তু মূল, আদার যেটা আমরা খাই সেটাকে বলা হয় গ্রন্থি কাণ্ড। সজনে পাতা, সজনে কি খায়, সজনের শাক পাতা খাওয়া হয়, তাই তো। বা ফল আমরা ডাঁটা খাই। কুমড়ো, কুমড়োর কি খাও বলো, কুমড়োর শাক অর্থাৎ পাতা বা কুমড়োর ফল খাওয়া হয়। কলা বলো, কলা গাছের কি আমরা ফল খাচ্ছি, আর কি খাচ্ছি বলো, ফুল যেটা মোচা সেটা খাচ্ছি। ভুট্টার বীজ খাচ্ছি, পালং শাক, কলমি শাক এগুলোর কি খাচ্ছি, পাতা। চালতা, চালতার কোন অংশ খাচ্ছি বলো তো, চালতার আমরা যে অংশ খাই সেটা হচ্ছে ফুলের বৃতি। হলো, তাহলে উদ্ভিদের এই এই অংশগুলো কিন্তু আমরা খাদ্য হিসাবে গ্রহণ করছি। তারপরে দেখো এখানে কি বলছে, দেখো যে থাকবার জায়গা ও বাসা তৈরির জন্য প্রাণীরা যেভাবে গাছেদের উপরে নির্ভর করে। তোমরা নিশ্চয়ই দেখেছো যে তোমাদের বাড়িতে যদি কোনো গাছ থাকে, আম গাছ বা কাঁঠাল গাছ, সেখানে কি হয়, পাখি বাসা বাঁধে। তো তাহলে কাক বাসা বাঁধছে, বা অন্যান্য ছোট ছোট দেখবে গাছগুলো থাকে, সেখানে বুলবুলি পাখি বাসা বাঁধে, তাই না। বেগুন গাছে বাসা বাঁধে, কে বাসা বাঁধে, বেগুন গাছে ছোট ছোট পাখি বাসা বাঁধে।
তো চড়ুই পাখি বাসা বাঁধে। তো এখানে বলছে দেখো যে থাকার জায়গা বা বাসা তৈরির জন্য প্রাণীরা যেভাবে গাছেদের উপরে নির্ভরশীল। কিভাবে নির্ভরশীল বলো? গাছের যে শুকনো ডাল পাতা এইসব দিয়ে কি করছে পাখিরা মুখে করে ওইগুলোকে নিয়ে আসছে, নিয়ে এসে কিন্তু ডাল পাতা দিয়ে কিন্তু গাছে বাসা বাঁধাচ্ছে। আবার অন্যান্য অনেক পাখিরা কি করে বলতো, গাছে বাসা বানায় না, কিন্তু এই শুকনো ডাল বা শুকনো পাতাগুলোকে নিয়ে এসে কোথায় নিয়ে আসে? বাড়ির ঘুলঘুলিতে অথবা কড়িবর্গার ফাঁকে বা বাড়ির আনাচে কানাচে সেখানে নিয়ে এসে কিন্তু ওরা সুন্দর করে বাসা বানিয়ে কিন্তু থাকার জায়গা বানায়। তাহলে বলো, তাহলে এখানে থেকে কি প্রশ্ন আসতে পারে যে গাছের কোন কোন অংশ দিয়ে পাখিরা তাহলে বাসা বাঁধায়? তাহলে 1 নম্বর হচ্ছে শুকনো ডাল বা পাতা, আবার কি ডাল পাতা এগুলো হচ্ছে গাছে বাসা বানাচ্ছে। অথবা কোথায় কোথায় পাখিরা বাসা বাঁধে? দেখো বাড়ির ঘুলঘুলিতে, কড়িবর্গার ফাঁকে, বাড়ির আনাচে কানাচে। তাহলে এইখানে যেখানেই বাসা বাঁধুক না কেন সেই উপকরণগুলো কোথা থেকে জোগাড় করছে? সে কিন্তু গাছ থেকেই জোগাড় করছে। তারপরে দেখো এখানে কি বলছে, দেখো যে কোনো প্রাণী আবার গাছে বাসা না বানিয়ে কিন্তু আশ্রয় নেয় গাছের ডালে। তার মানে কি বলছে যে অনেক পাখি কিন্তু বাসা বানায় না, তারা কিন্তু শুধুমাত্র গাছের ডালেই কিন্তু থাকে। কেউ আবার কি করে, বাসা বানাতে পারে না, থাকে গাছের কোটরে। কি বলছে যে তারা কিন্তু বাসা বানায় না, তারা কোথায় থাকে? বড় বড় যে গাছ থাকে সেই গাছে, এই যে দেখো কোটরের মধ্যে কে লুকিয়ে আছে? কি এটা বলো? কাঠবিড়ালি। সেই জন্য কি বলছে যে কোনো প্রাণী কি করতে পারে না, বাসা বানাতে পারে না, কিন্তু এই যে কোটর দেখছো বড় বড় গাছের যে থাকে সেখানে কিন্তু এইভাবে কোটর তাহলে সেইখানে কিন্তু ওরা থাকে। বলছে কি দেখো কি কি, দেখো কাঠবিড়ালি, মাকড়সা, পিঁপড়ের মতন অনেক প্রাণী কিন্তু গাছে থাকে। তাহলে এখান থেকে যদি প্রশ্ন হয় যে গাছে কোন কোন প্রাণী থাকে, তাহলে কোন কোন প্রাণী থাকে দেখো, তাহলে 1 নম্বর পাখি হবে, 2 নম্বর কাঠবিড়ালি, মাকড়সা, পিঁপড়ে, এরা কোথায়? এরা গাছে থাকে। কি বলছে দেখো এদের মধ্যে কেউ বাসা তৈরির জিনিসপত্র সংগ্রহ করে, এই যে বললাম যে কেউ কেউ কি করছে গাছের ডাল পাতা দিয়ে গাছেই বাসা বানাচ্ছে, আবার কেউ কেউ কি করছে যে সেখান থেকে ডালপালাগুলো নিয়ে এসে বাড়ির ঘুলঘুলিতে বা আনাচে কানাচে বাসা বানাচ্ছে। আবার কেউ কেউ কি করছে সেই গাছে থাকছে, তারা বাসা বানাচ্ছে না। এখানে দেখো কি বলছে, দেখো বাদুড়রা গাছের ডালে ঝুলে থাকে। তাহলে কোন প্রাণী বলো গাছের ডালে ঝুলে থাকে? উত্তর কি হবে? বাদুড়। আচ্ছা তোমরা বলো তো একটা পাখির নাম করো তো যে পাখি নিজের তো বাসা বানায় না, সে অন্য পাখির বাসায় ডিম পাড়ে। তোমরা জানো পাখিটার নাম? বলো তো কি নাম পাখিটার? কোকিল। কোকিল পাখি কিন্তু নিজে বাসা বানায় না, সে কাকের বাসায় কিন্তু ডিম পাড়ে। তারপরে দেখো এখানে একটা ছক দিয়েছে, ছকে কি বলছে যে কোন প্রাণী কোথায় বাসা বাঁধে, কিভাবে বাসা তৈরি করে এখানে দিয়েছে। এখানে কি বলছে প্রাণীরা যেসব গাছ থেকে বাসা তৈরির জিনিসপত্র জোগাড় করে। দেখো কি বলছে চড়াই পাখি, শালিক পাখি কোথায়? ডালপালা আছে এমন যে কোনো গাছে বাসা বাঁধে। কিভাবে বাসা বাঁধে? গাছের ছোট ছোট ডাল সাজিয়ে বাসা বাঁধে। দেখো লাল পিঁপড়ে কি করছে, যে কোনো চওড়া বা গোল পাতাওয়ালা গাছে গাছের পাতা মুড়ে বাসা তৈরি করছে। দেখো এখানে কি বলছে গাছই যখন থাকার জায়গা, কি করছে কাক ডালপালা আছে এমন যে কোনো গাছে। বাদুড় কি বললাম গাছের ডালে কি করে? ঝুলে থাকে। বা আর কি করছে বলো? আর কি পাখি বলো? বুলবুলি পাখি হতে পারে, বুলবুলি পাখি বাসা বানাচ্ছে। বাবুই পাখি, বাবুই পাখি কোথায় বাসা বানায় বলো তো? তাল গাছে। বাবুই পাখির বাসা কিরকম দেখতে জানো? উল্টানো কুজোর মতো। তাহলে তোমরা কি করবে, তোমরা তোমাদের বাড়ির আশেপাশে দেখবে কোন পাখি কোথায় বাসা বানাচ্ছে ভালো করে লক্ষ্য করবে, এবং তারপরে কিন্তু তোমরা নিজেরা দেখবে, তারপরে কিন্তু এই ছকগুলো ভর্তি করবে। আর কি বলছে দেখো যে আমরা বাড়িঘর তৈরির জন্য যেভাবে গাছেদের উপরে নির্ভর করি। বলো আমরা তাহলে কিভাবে আমরা কিভাবে ঘর বাড়ি তৈরি করার ক্ষেত্রে কিভাবে আমরা গাছেদের উপরে নির্ভরশীল হতে পারি? কিভাবে বলো? আমরা ধরো যে জানলা বা ধরো দরজা, তাহলে এগুলো কাঠ,
তাই তো? সেই কাঠটা কোথা থেকে পাচ্ছি আমরা? কাঠটা কিন্তু গাছ থেকে পাচ্ছি। তাহলে আমরা ঘর বাড়ি তাহলে তৈরি করার জন্য গাছের উপর নির্ভরশীল হলাম। তারপরে দেখো পাহাড়ি অঞ্চলে কি হয় বলো তো? পাহাড়ি অঞ্চলে কিন্তু কাঠের বাড়ি বাঁধায়, কাঠের বাড়ি তৈরি করে, কাঠ দিয়ে বাড়ি তৈরি করে। তাহলে সেই কাঠ কোথা থেকে আসছে? কাঠ আসছে গাছ থেকে। বা ধরো এখানে কি বলছে যে জাহাজ বা গরুর গাড়ির চাকা তৈরি ক্ষেত্রেও কিন্তু বহুদিন আগে কি কাঠের ব্যবহার হতো, বহুদিন আগে থেকে। এছাড়া চেয়ার, টেবিল, খাট ইত্যাদিও করতে আমাদের কিন্তু গাছের সাহায্য লাগে। তাহলে এখানে যদি বলে যে আমাদের ঘর বাড়ি তৈরির জন্য আমরা কোন কোন জিনিস তৈরির জন্য গাছেদের উপরে নির্ভর করি, তাহলে কি হতে পারে? জানলা, দরজা, কাঠের যে বাড়ি বা জাহাজ বা গরুর গাড়ির যে চাকা, চেয়ার, টেবিল, খাট, এই সমস্ত কিছু তৈরি করার জন্য কিন্তু আমরা গাছেদের উপরে নির্ভর করি। দেখো এখানে বলেছে, দেখো গাছের কোন অংশ, গাছের নাম এবং কি কাজে ব্যবহার করা হয়। গুঁড়ি, গাছের কোন অংশ? গুঁড়ি, দেখো যে কোনো গাছের গুঁড়ি হতে পারে। তুমি মেহগিনি গাছের বলতে পারো। মেহগিনি গাছের গুঁড়ি দিয়ে কি হয় বলো? আসবাবপত্র তৈরি হয়। দেখো তাল গাছ, গাছের কোন অংশ? দেখো হাত পাখা, তাহলে পাতা, পাতা দিয়ে কি হচ্ছে? হাত পাখা তৈরি হচ্ছে। ফল, ফল যদি বলো, ধরো ফল, এখানে তোমরা গাছের নাম লিখবে বা কি কাজে ব্যবহার করা হয় সেটা লিখবে। এখানে 4 নম্বরেও যেটা আছে তোমরা এখানে গাছের নাম লিখবে এবং কি কাজে ব্যবহার করা হয় সেটা কিন্তু এখানে লিখবে। তারপরে দেখো এখানে কি বলছে, দেখো যে জামা কাপড় জন্য কিন্তু গাছের উপরে নির্ভর করতে হয়। কিভাবে? তোমরা যে জামা কাপড় পরছো সে জামাটা কি দিয়ে তৈরি হয় বলো তো? সুতো দিয়ে তৈরি হয়, তাই তো? সেই সুতো কোথা থেকে আসে জানো? সুতো কোথা থেকে আসে? তন্তু। কোথাকার তন্তু বলো? পাট গাছ থেকে তন্তু পাওয়া যায়। তাহলে সেখান থেকে কিন্তু সুতো আসছে, সেই সুতো থেকে কি হচ্ছে? জামা কাপড় বানানো হচ্ছে। তাহলে যদি আমরা এই দিক দিয়ে দেখি তাহলে জামা কোথা থেকে আসছে? পাট গাছ থেকে। তাহলে আমরা জামা কাপড় তৈরির জন্য কিন্তু গাছের উপরে নির্ভর করি। দেখো এখানে কি বলছে, দেখো এখানে কি বলছে? এখানে বলছে যে তুমি এক টুকরো কাপড় জোগাড় করবে এবং সেই কাপড়টাকে ভালো করে পর্যবেক্ষণ করবে। ভালো করে যদি পর্যবেক্ষণ করো তাহলে কি বলছে যে এখানে দেখো কাপড়ের টুকরোটার ধার থেকে আলগা আলগা সুতো বেরিয়ে আসবে। তাহলে এ থেকে কি বুঝতে পারলে? যে আমরা যে কোনো কাপড় সুতো দিয়ে তৈরি, তাই তো? এখানে বলছে সেই সুতোটাকে তুমি একটা টেবিলের উপরে রেখে সুতোটার এক প্রান্ত ছবিতে যেরকম করে আছে ওইভাবে বুড়ো আঙুল দিয়ে চেপে অন্য প্রান্ত সুতো দৈর্ঘ্য বাড়া নখ দিয়ে ঘষে থাকলে কি হবে? সেখানে সুতোর সরু সরু কিছু অংশ বেরিয়ে পড়ছে। তার মানে কি হচ্ছে? যে কি বলছে যে তুমি যদি একটা সুতো এইভাবে রেখে আরেক প্রান্ত যদি ঘষতে থাকো তাহলে এখানে কি হবে? সরু সরু অংশ বেরিয়ে পড়ছে। বলছি এগুলো কি বলো তো? এগুলো কি বলছে? যেগুলো হচ্ছে যে আমি বললাম যে তন্তু, তাই তো? তাহলে এগুলো হচ্ছে কিন্তু সরু সরু তন্তু। তাহলে তন্তু কোথা থেকে আসছে বললাম? তন্তু তুমি গাছ থেকে কিন্তু তন্তু পাবে, পাট গাছ থেকে পাবে বা অন্যান্য গাছ থেকেও কিন্তু পাবে। তাহলে এখানে দেখো কি বলছে যে কাপড়, কাপড় কোথা থেকে আসছে? সুতো থেকে। সুতোটা কোথা থেকে আসছে? তন্তু। তাহলে তন্তু কাকে বলে বলা হবে? যে সুতোর চেয়েও যে সরু সরু অংশ সেগুলোই হচ্ছে তন্তু। তাহলে আমরা তন্তু কোথা থেকে পাচ্ছি? তন্তু আমরা গাছ থেকে পাচ্ছি। এখানে বলছে দেখো যে আমরা কিন্তু প্রাণীদের থেকেও কিন্তু এইরকম তন্তু পেয়ে থাকি। কোথা থেকে বলো তো? জানো তোমরা আমরা কোন প্রাণী থেকে এমন জিনিস পাই যেটা থেকে কিন্তু আমাদের জামা কাপড় তৈরি হতে পারে? জানো? ভেড়ার গায়ে কি থাকে? ভেড়ার গায়ে লোম থাকে না? সেই থেকে কি তৈরি হয় বলতো? পশম বা তুলো। সেই তুলোটাকে বিভিন্ন রকমভাবে পদ্ধতির মাধ্যমে কিন্তু আমাদের কি তৈরি হয়? জামা কাপড়, সোয়েটার এগুলো কিন্তু তৈরি হয়। তাহলে কোন প্রাণী থেকে যদি বলে তাহলে প্রাণী কি হতে পারে? ভেড়া হতে পারে। এখানে দেখো আরেকটা জিনিস বলছে
যে এখানে যে আমরা যে বলছে তন্তু, তন্তু কোথা থেকে পাচ্ছি? 1 নম্বর পাট গাছ থেকে হতে পারে, বা কি হচ্ছে বলছে তুলো গাছ থেকে। ঠিক আছে, যেটা পাওয়া যায় সেটার নাম কি বলছে? কার্পাস। তাহলে তুলো গাছ থেকে যেটা পাওয়া যাচ্ছে সেটা কি? কার্পাস। এখানে বলছে দেখো যে শুধু আমরা তন্তু দিয়ে কিন্তু জামা কাপড় তৈরি করি না, তন্তু দিয়ে কিন্তু দড়িও তৈরি করি, নারকেলের দড়ি, সুতলি দড়ি। ঠিক আছে, এই যে দেখো চটের বস্তা, পাটের তন্তু দিয়ে চটের বস্তা তৈরি হয়। তাহলে দেখো তাহলে কোন কোন গাছের থেকে আমরা তাহলে তন্তুগুলোকে পাচ্ছি? 1 নম্বর হচ্ছে পাটের তন্তু, 2 নম্বর নারকেলের দড়ি বা সুতুলি দড়ি কোথা থেকে হচ্ছে বলো? যে কার্পাস, যে তুলো, যে তুলো গাছ সেখান থেকে আমরা কার্পাস পাচ্ছি। তাহলে এতগুলো জিনিস থেকে কিন্তু আমাদের সুতো তৈরি হচ্ছে, সেই সুতো দিয়ে কি হচ্ছে? জামা কাপড় হচ্ছে। এখানে দেখো কি বলছে যে উদ্ভিদের কোন অংশ দিয়ে জামা কাপড় আগে কিভাবে কাজে লাগানো হতো এবং এখন কিভাবে কাজে লাগানো হয়। দেখো কার্পাস, কার্পাস কি বলেছি যে কার্পাস গাছের কোন অংশ বলো? ফলের ফলটা ফেটে কিন্তু ওখান থেকে কিন্তু তুলোটা বেরোয়। ঠিক আছে, শিমুল গাছের ক্ষেত্রেও কিন্তু একই। পাট গাছের ক্ষেত্রে কিন্তু পাটের যে কাণ্ড সেখান থেকে কিন্তু আমরা তন্তুটা পাচ্ছি। নারকেলের বলো, নারকেলের যে ছোবড়া, তাহলে এগুলো দিয়ে কি করা হচ্ছে? জামা কাপড় তৈরি করা হচ্ছে। সে তন্তুটাকে বিভিন্ন রকম ভাবে পদ্ধতির মাধ্যমে সেই তন্তু থেকে ছোট ছোট সুতো তৈরি করা হচ্ছে এবং সেই সুতো দিয়েই কিন্তু জামা কাপড় তৈরি হচ্ছে। বুঝতে পেরেছ? তারপরে দেখো এখানে বলছে কি গাছের থেকে আমরা কিন্তু আরো অনেক জিনিস পেয়ে থাকি। কি কি জিনিস পেয়ে থাকি? 1 নম্বর খাদ্য বললাম, 2 নম্বর অক্সিজেন নিঃশ্বাস প্রশ্বাসের জন্য। আর কি বলছে দেখো যে এখানে যে গাছ থেকে আমরা কাগজ পাই। ঠিক আছে, সেই কাগজ দিয়ে কি হয়? বই তৈরি হয়, সেই কাগজ দিয়ে আমরা কাগজে লেখালেখি করি বা খবরের কাগজ। ঠিক আছে, তাহলে গাছ থেকে আমরা কি পেলাম? 1 নম্বর কাগজ পেলাম। 2 নম্বর দেখো কি বলছে, বই খাতা বাঁধা করতে গেলে লাগে গদের আঠা, সেই আঠাও কিন্তু আমরা কোথা থেকে পাই? গাছ থেকে পাই। তারপরে দেখো 3 নম্বর কি বলছে, দেখো এই যে বলছে যে কাঠের যে আসবাবপত্র সেগুলোকে চকচকে করে পালিশ করা হচ্ছে, সে পালিশ করার জন্য কি লাগছে? রজন লাগছে। সেটাও কোথা থেকে আসছে? পাইন বা শালের মতো গাছ থেকে রজন পাওয়া যাচ্ছে। তারপরে দেখো আরেকটা কি বলছে, দেখো এখানে যে বট গাছ থেকে একটা পাতা বা ডাল ভাঙলে কি দেখবে বলো তো? সাদা দুধের মতো চটচটে একটা জিনিস বেরিয়ে আসছে। ওটা কি? ওটা হচ্ছে ওই গাছের বজ্র পদার্থ। বজ্র পদার্থ কি? যে গাছের বা উদ্ভিদের দেহের মধ্যে যে অপ্রয়োজনীয় অংশ, যেটা গাছের বা উদ্ভিদ দেহের মধ্যে বিভিন্ন বিপাকজাত পদ্ধতির মাধ্যমে তৈরি হচ্ছে অপ্রয়োজনীয় অংশ, সেটা গাছ কি করে? পাতা বা ফুল বা ফল বিভিন্ন বিভিন্ন অংশের মাধ্যমে কিন্তু সে বর্জ্য পদার্থটাকে দেহ থেকে কিন্তু বের করে দেয়। সেটাই বলছে দেখো যে বর্জ্য পদার্থ। তাহলে কি বলছে যে বট গাছের একটা পাতা বা ডাল ভাঙলে কি হচ্ছে? সাদা দুধের মতন একটা চটচটে জিনিস বেরিয়ে আসে, ওটাই হচ্ছে ওই গাছের বজ্র পদার্থ। রবার গাছ থেকেও কিন্তু এরকম একটা পদার্থ বেরোয়, সেখান থেকেই তৈরি হয় রাবার। তাহলে রাবার গাছের ক্ষেত্রেও কি হচ্ছে? ওই রকম রাবার গাছের যে বজ্র পদার্থ সেটা আঠার মাধ্যমে বা সাদা দুধের মতন ওরকম একটা চটচটে জিনিসের মাধ্যমে বের করে দিচ্ছে, সেটাই হচ্ছে রাবার। এখানে কি বলছে দেখো যে এই রাবার দিয়ে আগে তৈরি হতো গাড়ির টায়ার, ইদানিং টায়ার তৈরি করার জন্য ব্যবহার করা হচ্ছে কৃত্রিম রাবার। তাহলে রাবার দিয়ে কি তৈরি করা হচ্ছে? টায়ার তৈরি হচ্ছে। বা প্রাকৃতিক রাবার এখনো কি করে? পেন্সিলে দাগ মোছার জন্য ব্যবহার করা হয়। তারপরে দেখো ম্যালেরিয়া রোগ, ম্যালেরিয়া রোগ কিভাবে হয় বলো? মশা কামড়ালে। তাহলে ম্যালেরিয়া রোগের ওষুধ কোথা থেকে তৈরি হয়? কুইনাইন, কুইনাইন ওষুধ। সেই কুইনাইন কোথায় পাওয়া যায়? সিনকোনা গাছের ছালে পাওয়া যায়। তাহলে কুইনাইন হলো সিনকোনা গাছের এক ধরনের বজ্র পদার্থ। তাহলে কুইনাইন কোথা থেকে পাওয়া যায়? সিনকোনা গাছের ছাল থেকে। দেখো সর্পগন্ধা গাছের, তুলসী গাছ, বাসক গাছের মতো নানা গাছ পাওয়া যায় নানা রকমের ওষুধপাতি। তাহলে সর্পগন্ধা গাছের মূলে থাকে রেসারপিন, সেটা থেকেও কিন্তু ওষুধ তৈরি হয়। তুলসী গাছের পাতা বা বাসক গাছের পাতা এগুলো কিন্তু কাশি বা জ্বরের ক্ষেত্রে কিন্তু খুব উপকারী। দেখো এখানে কি বলছে? অক্সিজেন,
আমরা যখন শ্বাস নিই তখন অক্সিজেন গ্রহণ করি, শ্বাস যখন ছাড়ি তখন কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। গাছেরা খাবার তৈরি করার জন্য কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে, এর ফলে পরিবেশে অক্সিজেনের যোগান থাকে। তাহলে কি হচ্ছে, গাছ যখন খাদ্য তৈরি করছে তখন কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছে, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে এবং অক্সিজেন ছেড়ে দিচ্ছে। আমরা যখন নিঃশ্বাস গ্রহণ করছি তখন অক্সিজেন নিয়ে নিচ্ছি আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি। তাহলে এইভাবে কি হচ্ছে, অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের একটা ভারসাম্য বজায় থাকছে। দেখো এখানে এই ছকটা তোমরা নিশ্চয়ই ফিল আপ করতে পারবে। উপরের অংশটা যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু এই ছকটা ভালো করে তোমরা ফিল আপ করতে পারবে। কাঠ পালিশ করার জন্য কোন উদ্ভিদ থেকে, এখানে রজন। পেন্সিলে দাগ বসার জন্য রাবার। ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন, সিনকোনা গাছ। তাই তো, এখানে আঠা যেটা গদ, বুঝতে পারলে? তারপরে দেখো গাছেরা যেভাবে নির্ভর করে প্রাণীদের উপরে। তাহলে প্রথমেই কিন্তু আমি বলেছি যে শুধুমাত্র আমি শুধু তোমার উপরে নির্ভর করব না, তুমিও আমার উপরে নির্ভর করবে, সেটাই হচ্ছে পারস্পরিক নির্ভরতা। তাহলে এতক্ষণ ধরে আমরা কি দেখলাম, যে প্রাণীরা উদ্ভিদের উপরে নির্ভর করছে। এবার আসবো অন্য গল্পে, যে উদ্ভিদ বা গাছেরা কিভাবে প্রাণীদের উপরে নির্ভর করছে। কিভাবে দেখো, দেখো তোমরা প্রজাপতি দেখেছো? প্রজাপতি বা মৌমাছি এরা কি করে বলতো? ফুলের উপরে বসে। ফুলের উপরে বসে কি করে? ফুলের উপরে বসে কিন্তু ফুলের যে মধু সেটা কিন্তু তারা খাচ্ছে। শুধু যে তারা মধু খাচ্ছে তা নয়, সেই মধু খাওয়ার মাধ্যমে কিন্তু ওরা গাছের কিন্তু একটা খুব ভালো উপকার করছে। কিরকম? ধরো এই প্রজাপতি এই ফুলের উপরে বসলো, এই ফুলের যে রেণু আছে প্রজাপতির এই পায়ে এখানে লেগে গেল। এই প্রজাপতিটা উড়ে যখন অন্য একটা ফুলে গিয়ে বসবে তখন এর পায়ে যে ফুলের পরাগ বা রেণুগুলো ছিল সেটা এই ফুলে এসে লেগে যাবে। এইভাবে কি হচ্ছে, একটা ফুলের এই যে ফুলের যে রেণু সেটা এই ফুলে চলে আসছে। তাহলে কি হচ্ছে, যে ফুলের তাহলে পরাগ বা রেণু একটা ফুল থেকে অন্য একটা ফুলের পরাগ বা রেণুর কাছে আসছে। তাহলে কি হচ্ছে এখানে বলো, দুটো পরাগের কি হচ্ছে, মিল হচ্ছে, মিলন হচ্ছে। এই ঘটনাটাকে আমরা বলছি পরাগ মিলন। তাহলে পরাগ মিলন কি, যে একটি ফুলের পরাগ বা রেণু যখন অন্য ফুলের পরাগ বা রেণুতে এসে রেণুতে আসবে, বা দুটো গাছের বা দুটো ফুলের পরাগে যখন মিলন ঘটবে তখনই সেটা কিন্তু আমরা বলছি পরাগ মিলন। তাহলে কিভাবে হচ্ছে, তাহলে একটা ফুলে যখন প্রজাপতি বা মৌমাছি এসে বসছে তখন সেই ফুলের পরাগ বা রেণুগুলো মৌমাছি বা প্রজাপতির পায়ে বা গায়ে লেগে যাচ্ছে। তারা যখন উড়ে গিয়ে অন্য একটা ফুলে গিয়ে বসছে তখন সেই ফুলের মধ্যে কিন্তু ওর পায়ে যে পরাগ রেণুটা লেগেছিল সেটা কিন্তু এই ফুলের মধ্যে এসে মিশে যাবে। তাহলে এভাবে কি হচ্ছে, পরাগ মিলন হচ্ছে। তাহলে পরাগ মিলন কাকে বললে বুঝতে পারলে, যে একটা ফুলের পরাগ বা রেণু যখন অন্য ফুলের পরাগ বা রেণুর সাথে মিলিত হচ্ছে সেটাই হচ্ছে কিন্তু পরাগ মিলন। দেখো এখানে কি বলছে, দেখো প্রজাপতি বা মৌমাছির পায়ে তাহলে কি লেগে যাচ্ছে বলো, এই যে বললাম পরাগ বা রেণু সেটা লেগে যাচ্ছে। ওই মৌমাছি প্রজাপতি একটা ফুল থেকে অন্য ফুলে গিয়ে বসলে তাহলে কি হবে বললাম, যে একটা গাছের পরাগ বা রেণু অন্য ফুলের সাথে মিশে যাবে। এখানে দেখো কি বলছে, দেখো অনেক প্রাণী তাদের খাবার সংগ্রহ করে ফুল থেকে, দেহের নানা অংশে লেগে যায় ফুলের পরাগ রেণু। ওই প্রাণী যখন অন্য কোনো ফুলে গিয়ে বসে তখন পরাগ রেণু ওই ফুলে এসে পড়ে। এই প্রক্রিয়ার নাম হচ্ছে পরাগ মিলন। তাহলে এই পরাগ মিলনের ফলে কি হচ্ছে, নতুন উদ্ভিদ তৈরি হচ্ছে পরাগ মিলনের জন্যই। তাহলে ফুলের এত রং আর গন্ধ তাহলে কি হচ্ছে, কিসের জন্য বলো, যে ফুল যত বেশি সুন্দর রঙের হবে, উজ্জ্বল বর্ণের হবে, তত কিন্তু পতঙ্গ বা অন্যান্য প্রাণীরা কিন্তু তত সেই ফুলের প্রতি টান বা আকর্ষণ অনুভব করবে এবং তারা সেই ফুলে এসে বসবে এবং তার ফলে কি হবে, একটা ফুলের রেণু অন্য ফুলে মাখামাখি হয়ে পরাগ মিলন ঘটবে। তাহলে পরাগ মিলনের ফলে কি হচ্ছে, নতুন উদ্ভিদ কিন্তু তৈরি হচ্ছে।
তারপরে দেখো আর কিভাবে হতে পারে, ধরো কোনো পাখি ফল খেলো, তাহলে এখানে একটা গাছ আছে, ধরো এখানে একটা গাছ আছে, ধরো এই গাছে একটা ফল, তাহলে একটা পাখি আসলো, ধরো এটা একটা পাখি, পাখি আসলো, পাখি এসে এই ফলটাকে খেলো, ঠিক আছে। এই ফলটাকে খাওয়ার পরে ধরো এখানে একটা মাঠ আছে, মাটি আছে, এখানে গিয়ে ফলের বীজটাকে ফেললো, তাহলে গাছ কোথায় ছিল, গাছটা আছে এখানে, কিন্তু ফলের বীজটাকে কোথায় গিয়ে ফেললো, এখানে, তাহলে এই বীজটা যখন মাটিতে এসে পড়বে সেই বীজ থেকে কি হবে, নতুন একটা গাছ তৈরি হবে, তাই তো। তাহলে এই পাখিটা কি করলো, একটা নতুন উদ্ভিদ বা নতুন গাছ জন্মাতে সাহায্য করলো, তাই তো। আবার ধরো বাদুড়, বাদুড় কি করছে, ফল খাচ্ছে, তাই তো, সে ফল খেয়ে বীজটা অন্য একটা জায়গায় গিয়ে ফেলছে, সেখান থেকেও কি হচ্ছে, নতুন গাছ উৎপন্ন হচ্ছে। আর কি হতে পারে, ধরো বাদুড় বা পাখি যদি ধরো একটা ফল খাচ্ছে, ফল খেয়ে সে যখন মলত্যাগ করছে মাটিতে, সেই মলের মধ্যে কোনো গাছের বীজ থাকতে পারে, সেই বীজটা যখন মাটিতে পড়ছে সেখান থেকেও কিন্তু নতুন গাছ জন্ম নিতে পারে। এখানে দেখো ওঠাই বলছি, দেখো উড়ে যাওয়ার সময় পাখিদের মুখ থেকে ফলটা মাটিতে পড়ে যায়, কখনো আবার পাখি অন্য কোনো প্রাণী খেয়ে ফলটা মাটিতে ফেলে দেয়, মাটিতে পড়ার পরে সেখানে বীজ থেকে নতুন চারা গাছ জন্মাতে পারে, এইভাবেই কিন্তু বলছে কি নতুন গাছ হতে পারে। এখানে যেটা দেখো, যেটা বাদুড়ের ক্ষেত্রে বললাম যে বাদুড়ের ফলগুলোকে খায় কিন্তু ফলের বীজগুলোকে হজম করতে পারে না, ফলে বীজগুলো মলের সাথে বেরিয়ে যায় এবং বিভিন্ন প্রাণীদের মলত্যাগের মাধ্যমেও কিন্তু বীজগুলো দূরে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে কিন্তু নতুন চারা গাছের জন্ম হয়। তাহলে কিভাবে তাহলে ফল, গাছের ফল এবং বীজ অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়লো বুঝতে পারলে। দেখো তারপরে এখানে কি বলছে, দেখো এখানে দেখো চোর কাঁটা, তোমরা চোর কাঁটা দেখেছো, মাঠে যখন বিকেলে খেলতে যাও তখন কি হয়, জামা কাপড়ে চোর কাঁটা লেগে যায় না, ওই চোর কাঁটাগুলো কি বলছে, একটা গাছের, এক জাতীয় গাছের ফল। তাহলে কি হচ্ছে, তাহলে ফলগুলো কি হচ্ছে, তুমি একটা জায়গায় খেলছো, সেখান থেকে যখন অন্য একটা জায়গায় যাচ্ছ, তার মানে কি হচ্ছে, ফলগুলো একটা জায়গায় থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ছে, তো সেখানে সেই ফলগুলো থেকে বীজ, বীজ থেকে কি হবে, নতুন চারা গাছ জন্ম নেবে। তাহলে এখানে দেখো ফল ও বীজের বিস্তারে সাহায্য করে কোন প্রাণী, বন বিড়াল, শিয়াল, এরা কি করে, ফল খেয়ে যখন সেটাকে মলত্যাগ করছে, সেই মলত্যাগের মাধ্যমে কি হচ্ছে, বীজটা মাটিতে পড়ছে, সেই বীজ থেকে কিন্তু নতুন গাছ হচ্ছে। বা পাখির ক্ষেত্রে কি বললাম, পাখি ওইভাবে, পাখি ফল খাচ্ছে, ফল খেয়ে অন্য জায়গায় বীজটা গিয়ে ফেলছে, সেখান থেকেও কিন্তু নতুন চারা গাছে জন্ম হতে পারে। দেখো আমরা তাহলে এতক্ষণ ধরে কি পড়লাম, যে প্রাণী উদ্ভিদের উপরে নির্ভরশীল, উদ্ভিদ প্রাণীর উপরে নির্ভরশীল। এবার আসছে দেখো যে এক জীবের সঙ্গে অন্য জীবের সম্পর্কের প্রকৃতি, মানে এই যে একটা জীব অন্য একটা জীবকে সাহায্য করছে, বিভিন্ন রকম ভাবে সাহায্য করতে পারে বা তার রকম কিন্তু বিভিন্ন রকম হতে পারে। তোমরা মাঠে, বাড়ির পাশে যখন মাঠে যখন কোনো গরু থাকবে, ভালো করে লক্ষ্য করবে তো কি হয় বলো তো, সেখানে দেখবে বক দেখতে পাবে, বকগুলো কি করে বলো তো, গরুর কানের মধ্যে ঠোকরাবে, তাই না, কি খায় বলো তো, বা গরুর গায়ে কি খায়, ওখান থেকে ধরো পোকা, সেগুলোকে খায়, তার মানে সেগুলোকে কি করছে, ও খাদ্য হিসেবে গ্রহণ করছে, অন্যদিকে কি হচ্ছে, গরুর উপকার হচ্ছে, তো যে গরুর গা থেকে ওই জিনিসটা বেরিয়ে যাচ্ছে, তাহলে খারাপ জিনিসটা বেরিয়ে যাচ্ছে। এইরকম ভাবে বলছে যে একজন আর একজনের উপরে কিন্তু পরস্পর নির্ভর করে এবং তাদের একটা পারস্পরিক সম্পর্ক আছে, যে আমি তোমাকে হয়তো কোনো একটা কাজে সাহায্য করলাম এবং তুমিও আমাকে উল্টে সেই অন্য আরেকটা কাজে আমাকে সাহায্য করলে, তাহলে দুজন দুজনের কাছ থেকে উপকারটা পেলাম। তাহলে এই যে দুটো জীব বা দুটো প্রাণী যখন একসঙ্গে থাকছে এবং দুজন দুজনকেই সাহায্য করছে, এই যে সম্পর্ক, এই সম্পর্কটাকে বলা হচ্ছে মিথজীবিতা। তাহলে এখানে বক কি করছে, তার খাদ্যটা, তার পেটটা ভরে যাচ্ছে, খাবার পাচ্ছে, কিন্তু অন্যদিকে কি হচ্ছে, গরুর কি হচ্ছে, গরুর শরীর থেকে ওই জীবাণুটা বা পোকাটা বেরিয়ে যাচ্ছে। তারপরে দেখো এখানে বলেছে
যে এখানে কি বলছে যে রাস্তার পাশে একটা ধান ক্ষেত দেখতে পাচ্ছে, ধান ক্ষেতে কি আছে, লালচে সবুজ ধরনের এক পানা ভরা আছে ক্ষেতটাতে। পানাগুলো কিন্তু অন্যরকম দেখতে। তাহলে এই ক্ষেতটা কি বলছে, ধান চাষ আছে। সেখানে কি বলছে, দেখো কি বলছে, দেখো ধান খেতে এই অন্য একটা চাষ দেখতে পাচ্ছে। তাহলে কি কি হচ্ছে, তাহলে বলছে দেখো ধান খেতে অন্য একটা পানা চাষ হচ্ছে। কেন হচ্ছে, বলছে কি পানা চাষ করলে কি জমিতে আর সার দিতে লাগে না। তাহলে একদিকে কি হচ্ছে বলো, যে এটা একটা পানা, এই পানার মধ্যে, পাতার মধ্যে কি ধরে এক ধরনের ব্যাকটেরিয়া আছে যারা কি করছে বাতাসের নাইট্রোজেনকে বেঁধে ফেলতে পারছে। তার ফলে কি হচ্ছে, এই যে অ্যাজোলা বা পানা তার কি হচ্ছে, তার উপকার হচ্ছে। কারণ কি সারের জন্য নাইট্রোজেন লাগছে, আর অ্যাজোলা তার পাতায় ব্যাকটেরিয়া থাকবার জায়গা দেয়, এতে দুজনের বোঝাপড়া থাকে, দুজনেরই উপকার হয়। তাহলে কি বুঝলাম, যে ধরো এটা পানা দেখতে পাচ্ছ, ছোট ছোট পাতা, এই পাতাতে কি বলছে, কি থাকে, এক ধরনের ব্যাকটেরিয়া থাকে। তাহলে এই পাতার মধ্যে একটা ছোট্ট ছোট্ট ধরো ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়াগুলো কি করছে, বাতাসের যে নাইট্রোজেন সেটাকে ধরে রাখতে পারছে। তাহলে ব্যাকটেরিয়া যদি নাইট্রোজেন নেয়, তাহলে সে নাইট্রোজেনটা কোথায় যাবে, এই পানাগুলোর মধ্যে যাবে। তাহলে পানাগুলো কি পেয়ে যাচ্ছে, নাইট্রোজেন পেয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, এখানে ব্যাকটেরিয়া থাকার জায়গা পাচ্ছে। অন্যদিকে এই পানাগুলো কি হচ্ছে, নাইট্রোজেন পেয়ে যাচ্ছে। তাহলে এইভাবে কি হচ্ছে, দুটো জীব পরস্পরের উপরে নির্ভর করছে। তাহলে এইভাবে কি বলছে, দেখো প্রকৃতিতে এই ধরনের সম্পর্ক যখন, যেখানে দুই বা তার বেশি জীব একে অপরের সাহায্য করে বেঁচে থাকে, সেটাই হলো মিথজীবিতা। দেখো এখানে যে আমরা বললাম, এই যে বকের সাথে গরুর কি সম্পর্ক, যে গরুরা হাঁটার সময় কি থাকে, পোকামাকড় উড়ে যায় এবং বকের খাদ্য। তাহলে কি হচ্ছে, তাহলে গরুর গায়ে বসা পোকাদের কে খাচ্ছে, বক। দেখো সাগর কুসুম ক্লাউন মাছ কি বলছে, দেখো ক্লাউন মাছ থাকে সাগর কুসুমের সাথে, কি করে, যে সাগর কুসুমের শত্রু যেমন বাটারফ্লাই মাছকে তাড়িয়ে দেয়, আর সাগর কুসুমের খাবারের পড়ে থাকা অংশের ভাগ পায় ক্লাউন মাছ। আবার অনেক সময় ক্লাউন মাছকে তাড়া করে আসা প্রাণীরা সাগর কুসুমেরও শিকার হয়। তাহলে কি বলল, যে ক্লাউন মাছ কোথায় থাকছে, সাগর কুসুমের সঙ্গে থাকছে। কি কাজে লাগছে, সাগর কুসুমের একটা শত্রু আছে বাটারফ্লাই মাছ, তাকে কি করছে, ক্লাউন মাছ তাড়িয়ে দিচ্ছে। তাহলে সাগর কুসুমের কি হচ্ছে বলো, উপকার হচ্ছে। অন্যদিকে কি হচ্ছে, সাগর কুসুমের যে খাবারের পড়ে থাকা অংশ সেটা ক্লাউন মাছ খাচ্ছে। তাহলে একে অন্যকে সাহায্য করলো। এইভাবে দেখো পিঁপড়ে আর জাপ পোকা কি বলছে, দেখো জাপ পোকা গাছের সক্রিয় শর্করা সমৃদ্ধ রস শোষণ করে, শর্করা সমৃদ্ধ বজ্র পদার্থ ত্যাগ করে। এই বজ্রের নাম কি, হানি ডিউ। তাহলে হানি ডিউ কাকে বলে, যে জব পোকারা গাছের শর্করা সমৃদ্ধ রস শোষণ করে শর্করা সমৃদ্ধ বজ্র পদার্থ ত্যাগ করে, এই বজ্রের নাম হচ্ছে হানি ডিউ। পিঁপড়েদের খুবই উপাদেয় খাবার এই হানি ডিউ। খাবার পাওয়ার জন্য পিঁপড়েরা জাপ পোকাদের লালন পালন করে, শত্রুর হাত থেকে বাঁচায়, এমনকি জাপ পোকাদের খাবার ফুরিয়ে গেলে তাদের এক গাছ থেকে অন্য গাছে নিয়ে যায়। তাহলে এখানে কি হলো বলছে, যে এই যে জাপ পোকা কোথায় থাকছে, পিঁপড়ের কাছে। তাহলে জাপ পোকার থাকার জায়গা পেল, কার কাছ থেকে উপকার পাচ্ছে, পিঁপড়ের কাছ থেকে। অন্যদিকে তাহলে জাপ পোকা একে কিভাবে সাহায্য করছে, বলছে জাপ পোকা যে শর্করা সমৃদ্ধ যে রস খাচ্ছে সেটা বজ্র পদার্থ হিসেবে ত্যাগ করছে এবং সেটাকে খাচ্ছে পিঁপড়ে। তাহলে একে অন্যের সাহায্য করলো। একই রকম ভাবে দেখো গন্ডার আর গোপক বা শালিক কি হচ্ছে, যে শালিক গন্ডারের পিঠে বসে গন্ডারের চামড়ার এঁটুগুলিগুলোকে খেয়ে গন্ডারকে স্বস্তি দেয়, পরিবর্তে শালিকরাও এঁটুলিগুলোকে খাবার হিসেবে গ্রহণ করে। একইভাবে সাগর কুসুম সন্ন্যাসী কাঁকড়া কি বলছে, দেখো সন্ন্যাসী কাঁকড়ার পেটের অংশটা নরম, তাই সে বাসা বাঁধে কোনো মৃত সামুদ্রিক প্রাণীর খোলসে। আর সন্ন্যাসী কাঁকড়া পিঠে করে বয়ে নিয়ে বেড়ায় সাগর কুসুমকে। সন্ন্যাসী কাঁকড়ার দেহ যখন বাড়ে, সাগর কুসুম খোলস শুদ্ধ সন্ন্যাসী কাঁকড়াকে ঢেকে রাখে। সাগর কুসুম তার বিষাক্ত কোষযুক্ত টেন্টাকেলের সাহায্যে সন্ন্যাসী কাঁকড়াকে রক্ষা করে। সন্ন্যাসী কাঁকড়া খাবারের খোঁজে গেলে সাগর কুসুমও সেই খাবারের ভাগ পায়। তাহলে একে অন্যকে কিভাবে সাহায্য করছে, একজন অন্যজনকে খাবার দিচ্ছে আর একজন অন্যজনকে থাকার জায়গা দিচ্ছে।
তারপরে কি বলছে দেখো, কে খায় কাকে খায়, মানে কে কিরকম ভাবে খাচ্ছে। দেখো তুমি বাড়িতে, ধরো বাড়িতে ইঁদুর দেখতে পেলে, ঠিক আছে, সেই ইঁদুর দেখতে পেলে, ধরো তোমার বাড়িতে একটা বেড়াল আছে, সেই বেড়াল যখন ইঁদুরটাকে দেখবে কি করবে জানো, কি করবে বলো তো? বেড়াল কিন্তু ইঁদুরটাকে খেয়ে নেবে, ঠিক আছে। এবার ধরো বেড়াল, বিড়াল ধরো বিড়ালকেও অন্য কোনো প্রাণী খেতে পারে, তাহলে কি হলো যে ইঁদুর, ইঁদুরকে কে খাচ্ছে? বিড়াল। এখানে কি বলছে দেখো, যে বলছে বাড়িতে যদি তুমি মুরগি পোষো, মুরগিকে কে খাবে? শিয়াল, ঠিক আছে। তাহলে শিয়াল ছোট ছোট পাখি, বড় ইঁদুর এইসব ছোট ছোট প্রাণীদের খায়, এমনকি ছোট ছাগল ভেড়াদের একলা পেলেও কিন্তু ধরে খায়। আবার কি হচ্ছে যে বন বিড়ালও ছোট ছোট প্রাণীদের খায়, হাঁস মুরগি খটাস এগুলোকে নিয়ে যায়, ওখানে বন বিড়ালকে খটাস বলে। তাহলে এরা কি করছে? তাহলে একটা প্রাণী আর একটা প্রাণীকে খাচ্ছে। কি বলছে যে এইরকম ভাবে যে সমস্ত প্রাণীরা অন্য প্রাণীদেরকে খাচ্ছে তারা হচ্ছে মাংসাশী, আর কিছু কিছু প্রাণী যারা ঘাস পাতা ফলমূল খেয়ে বেঁচে থাকছে তারা হচ্ছে তৃণভোজী। তাহলে যে সমস্ত প্রাণীরা গাছের ঘাস পাতা এগুলো খাচ্ছে তারা হচ্ছে তৃণভোজী, আর যারা একটা প্রাণী অন্য প্রাণীকে খাচ্ছে তারা হচ্ছে মাংসাশী। যারা অন্য কোনো প্রাণীদের ধরে খায় তারা হলো খাদক, আর খাদকরা যারা যাদের খায় তারাই হচ্ছে খাদ্য। ধরো একটা শিয়াল যদি একটা মুরগি খায়, ঠিক আছে, তাহলে মুরগিটা কি? শিয়ালের খাদ্য। মুরগিকে খাচ্ছে কে? শিয়াল, তাহলে শিয়াল হচ্ছে মুরগির খাদক। বুঝতে পারলে? দেখো এখানেও কিন্তু সেরকমের ছক দিয়েছে, বাকিগুলো তোমরা দেখে দেখে ছকটা ফিল আপ করবে। তারপরে দেখো পরজীবিতা, অন্য জীবের দেহে বাসা বাঁধা ও বেঁচে থাকা। পরজীবিতা, পর মানে কি? অন্য, জীবিতা মানে বেঁচে থাকছে। যে মাথার মধ্যে উকুন হয়, দেখেছো উকুন? উকুন হয় তো, উকুন তার মানে কি করছে? আমরা মানুষের মাথায় উকুন থাকছে, তো উকুনটা মানুষের মাথায় থাকছে, তাহলে অন্যজনের উপরে নির্ভর করে সে বেঁচে থাকছে, জীবিত থাকছে। তাহলে সে কি হচ্ছে? পরজীবিতা। যে ও হচ্ছে যে উকুন কিন্তু একা একা কোথাও থাকতে পারবে না, থাকার জন্য কিন্তু অন্য প্রাণীর দেহের দরকার হবে, মাথার চুল। তাহলে কি হচ্ছে? যে অন্যজনের দেহে বাসা বাঁধছে, তাহলে 1 নম্বর হলো। তাহলে এখানে কি বলছে দেখো, উকুন আসলে এক ধরনের পোকা, মাথায় বাসা বাঁধে, আর এদের খাদ্য কি? আমাদের রক্ত। এটা কিন্তু পরজীবিতা। আগেরটা কি বললাম? মিথজীবিতা। মিথজীবিতা মানে কি? একজন, আমি যদি তোমাকে সাহায্য করি তুমি আমাকে সাহায্য করবে, কিন্তু এখানে পরজীবিতা মানে হচ্ছে কি? ক্ষতি করছে, তাই তো। তাহলে এই যে দেখো ক্ষতি করছে, তাহলে উকুন কি করছে? আমাদের উপরে নির্ভর করে বেঁচে থাকছে কিন্তু আমাদের ক্ষতি করছে, এটাই কি? পরজীবী। তাহলে কি বলছে দেখো, পরজীবীরা মানুষ ছাড়া অন্য প্রাণীদের দেহ কিন্তু বাসা বাঁধে, এমনকি গাছেদের দেহ কিন্তু পরজীবীরা বাসা বাঁধে। হলুদ রঙের নরম তারের মতো দেখতে এক ধরনের লতা কুল গাছ বা অন্য কোনো গাছের উপরে দেখা যায়। এরা যে গাছের উপর হয় তার থেকে রস শুষে নিয়ে বেঁচে থাকে। এই লতার হলুদ রং সোনার মতন দেখতে হয় বলে একে স্বর্ণলতা বলে ডাকা হয়। তাহলে কি বলছে এখানে? যে গাছেদের দেহেও পরজীবীরা বাসা বাঁধছে। তাহলে কি হচ্ছে? যে গাছের উপরে হচ্ছে এবং তার দেহ থেকে রস শুষে নিয়ে বেঁচে থাকছে। এই লতার রং হলুদ সোনার মতন বলে এই যে দেখো স্বর্ণলতা। তাহলে এখানেও কি হচ্ছে? পরজীবীরা বাসা বাঁধছে। দেখো শুধুমাত্র আমাদের দেহের মধ্যেও কিন্তু বিভিন্ন রকমের পরজীবী থাকতে পারে। যেমন দেখো যক্ষ্মার জীবাণু কোথায় থাকে? আমাদের ফুসফুস হাড় এবং নানা অঙ্গে। শরীরে কি কি দেখো এই লক্ষণগুলো দেখা যায়? ফিতাকৃমি কোথায় থাকছে? পাকস্থলী, অন্ত্র, পেশি, মস্তিষ্ক। কি কি রোগ লক্ষণ দেখা যাচ্ছে? এগুলো ম্যালেরিয়া জীবাণু, যকৃৎ, লোহিত রক্তকণিকা, জ্বর, রক্তাল্পতা, দুর্বলতা ভাব দেখা যায়।
আমাশয়ের জীবাণু অন্ত্রে থাকছে, এই জিনিসগুলো হচ্ছে। তাহলে কি হচ্ছে যে পরজীবী সবসময় কি করছে, ক্ষতি করছে। তাহলে অন্য জনের দেহ লাগছে তার বাসা বাঁধার জন্য এবং শরীরের কিন্তু বিভিন্ন রকমের ক্ষতি করছে। তারপরে দেখো এখানে কি বলছে, অন্যান্য প্রাণীদের উপরে মানুষ কিভাবে নির্ভর করে। দেখো এটা কি বলো, এটা কি ছবি বলো, মৌচাক, মৌমাছি। এই মৌচাক থেকে আমরা কি পাবো, মধু পাবো না? সেই মধু কি করে মানুষের খাদ্য। মধু শীতকালে মধু খাওয়া খুব উপকারী, সর্দি কাশি হাঁপানি এগুলোর ক্ষেত্রে কিন্তু মধু খুবই উপকারী খাদ্য। দেখো মৌচাকে ধোঁয়া দিলে মৌমাছিরা মৌচাক থেকে তাড়িয়ে মধু জোগাড় করে। তাহলে মধু আমরা কোথা থেকে পাচ্ছি, মৌচাক থেকে পাচ্ছি। আবার ধরো এই গরু থেকে কি পাচ্ছি আমরা, দুধ পাচ্ছি। দুধ থেকে কি হয়, ঘি, মাখন, দই, ছানা, ঘোল এগুলো হতে পারে, বা ডিম, মাংস, দুধ এগুলো পাচ্ছি। তার আমরা প্রাণীদের থেকে কি কি খাদ্য পাচ্ছি, একটা হচ্ছে মধু, ডিম, মুরগির ডিম, মাংস, দুধ, গরুর দুধ, এবং দুধ থেকে কি হচ্ছে নানা ধরনের খাবার, ঘি, মাখন, দই, ছানা এগুলো পাচ্ছি। দেখো এখানে বলছে, দেখো মধু, মধু কোথা থেকে পাচ্ছি বলো, মৌমাছি থেকে। মাংস, মুরগি বা ছাগল, ডিম, মুরগির ডিম হচ্ছে, তাই তো? তাহলে এগুলো কিন্তু আমরা প্রাণী। বা ধরো দুধ, দুধ কোথা থেকে পাচ্ছ বলো, গরুর দুধ বা ছাগলের দুধ, তাই তো? তারপরে দেখো এখানে কি বলছে, যে জামা কাপড়ের জন্য, তাই তো? কি বলছে দেখো, যে শাড়ি, ঠিক আছে, সুতির শাড়ি। তাহলে সুতি কিভাবে আসছে, সুতো থেকে আসছে। তো তাহলে সুতোগুলো আমরা আগে পড়েছি, সুতোগুলো কোথা থেকে আসছে, তন্তু থেকে, তাই তো? তাহলে তন্তু থেকে সুতো পাচ্ছি এবং সেই সুতো থেকে কিন্তু বিভিন্ন ধরনের শাড়ি বা জামা কাপড় তৈরি হচ্ছে। দেখো তুলো গাছ থেকে কি পাওয়া যাচ্ছে, তুলো গাছ থেকে তুলো পাওয়া যাচ্ছে এবং সেই তুলো থেকে কি হচ্ছে, তুলো থেকে আমাদের সুতো হচ্ছে। সেই সুতো দিয়ে কি হচ্ছে বলো, বিভিন্ন ধরনের জামা কাপড় এগুলো কিন্তু আমাদের তৈরি হচ্ছে। তারপরে দেখো সিল্কের যে বিভিন্ন ধরনের কাপড়গুলো হয়, সেই সিল্কগুলো কোথায় পাওয়া যাচ্ছে, রেশম মথ থেকে। তাহলে রেশম মথ থেকে কি পাওয়া যাচ্ছে, আমাদের সিল্ক পাওয়া যাচ্ছে। রেশম মথের চাষ হয়, রেশম মথ চাষ করে সেখান থেকে কিন্তু সিল্ক উৎপাদন করা যায়। দেখো এখানে রেশম, যে জামা কাপড় তৈরির উপাদান, রেশম থেকে কি হচ্ছে, কোন প্রাণী থেকে বলো, মথ। উল, উল কোন প্রাণী থেকে পাওয়া যাবে, উল আমরা ভেড়া থেকে পেতে পারি, তাই তো? তারপরে দেখো ওষুধের জন্য, আমরা ওষুধের জন্য কিভাবে দেখো অন্যান্য প্রাণীর উপরে নির্ভর করি। সামুদ্রিক যে মাছ, সেই মাছের কি মাছের নাম বলছে দেখো, কড, হাঙরের মতো কিছু সামুদ্রিক মাছের লিভার বা যকৃতের তেল, তাহলে সেখান থেকে কিন্তু ওষুধ তৈরি হচ্ছে, ঠিক আছে? আবার ধরো মুরগির যে মেটে, মেটে খাও না, সেই মেটে বা যকৃৎ, সেটাও কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো উপাদান। যকৃতের তেলে কি বলছে, ভিটামিন থাকছে, সেই ভিটামিন কিন্তু শরীরের পক্ষে খুবই দরকারি উপাদান। দেখো ভিটামিন কি বলছে, আমাদের খাদ্যের একটা অত্যন্ত দরকারি উপাদান। আমাদের দেহে ভিটামিনের অভাব হলে নানান রকমের রোগ হয়। সামুদ্রিক মাছের যকৃতে কি ভিটামিন থাকে, ভিটামিন এ আর ভিটামিন ডি। ভিটামিন এ কি কাজ করে, ভিটামিন এ ডি আমাদের চোখে যে রাতকানা রোগ হয় সেই রোগ সারাতে কিন্তু সাহায্য করে। ভিটামিন এর অভাবে কিন্তু রাতকানা রোগ হয়। আমাদের চোখের যে রেটিনা, সেটা দৃষ্টিশক্তি ভালো করে ভিটামিন এ। ভিটামিন ডি এর অভাবে কি হয়, ভিটামিন ডি এর অভাবে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের রোগ হতে পারে, দাঁতের ক্ষয় হতে পারে বা ত্বকের বিভিন্ন ধরনের কিন্তু রোগ হতে পারে। তাহলে এখানে কি বলছে দেখো, ওষুধের নাম কড লিভার অয়েল কোথা থেকে পাওয়া যায়, সামুদ্রিক যে বিভিন্ন ধরনের মাছ সেখান থেকে পাওয়া যায়। কি তৈরি হয় বলো, ওষুধ তৈরি হয়। বা ধরো এখানে যে আরেকটা পড়েছো কোথায় বলো, মুরগি বা পাঁঠার যে যকৃৎ, সেটা তার মানে এখানে যকৃৎ বা মেটে, সেটা কোথা থেকে পাওয়া যায়, মুরগি বা পাঁঠা। কি কাজে লাগে বলো, সেখান থেকে ভিটামিন তৈরি হয়। দেখো এখানে একটা কথা বলছে, দেখো দূষণ কমায় যারা। দূষণ মানে কি বলো তো, দূষণ মানে কি বলো, আমাদের চারিদিকে ধরো বলছি
বায়ু দূষণ মানে কি বায়ুটা খারাপ হয়ে যাচ্ছে। শব্দ দূষণ মানে শব্দের কিছু একটা ঘাটতি হচ্ছে, মানে বায়ুতে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, কিন্তু সেই বায়ুর মধ্যে যখন ক্ষতিকর বিভিন্ন ধরনের উপাদান বেশি হয়ে যাবে তখন কিন্তু সেটা বায়ু দূষণ হবে। এখানে বলছে দেখো দূষণ কমায় যারা, সেটা বায়ু দূষণ হতে পারে, শব্দ দূষণ হতে পারে। শব্দ দূষণ কি, যে ধরো খুব জোরে মাইক বাজছে, ঠিক আছে, তাহলে এই যে খুব জোরে মাইক বাজছে, সেই মাইক বাজার ফলে কি হচ্ছে আমাদের কানের পর্দা ফেটে যেতে পারে, বা ধরো বাড়িতে বয়স্ক কোনো ব্যক্তি থাকলে বা হার্টের রোগযুক্ত কোনো মানুষ থাকলে কিন্তু উচ্চস্বরে আওয়াজ শুনতে পেলে কিন্তু হার্টের অনেক ক্ষতি হতে পারে, সেটা হচ্ছে শব্দ দূষণ। মাটি দূষণ, মাটির মধ্যে বিভিন্ন ধরনের ক্ষতিকারক জীবাণু যদি মাটির মধ্যে মিশে যায়, মাটির উর্বরতা শক্তি হ্রাস পাবে, গাছপালা জন্মাতে পারবে না, তাহলে সেটা হচ্ছে মাটি দূষণ। শব্দ দূষণ, বায়ু দূষণ করলে। জল দূষণ কি হতে পারে, জলের মধ্যে বিভিন্ন ধরনের ক্ষতিকারক জীবাণু বা ধরো আর্সেনিকের পরিমাণ বেড়ে গেল, ফ্লোরাইডের পরিমাণ বেড়ে গেল, এগুলো কিন্তু জল দূষণ করে। এখানে বলছে আমাদের প্রকৃতির মধ্যে কিন্তু এমন অনেক প্রাণী রয়েছে যারা কিন্তু দূষণ কমাচ্ছে, মানে এই যে দেখছো বায়ু দূষণ, শব্দ দূষণ বা পরিবেশের জল দূষণ, এগুলো কিন্তু দূষণগুলোকে কমাতে সাহায্য করে। পরিবেশ দূষণ কিরকম দেখো, যে তুমি একটা নোংরা, তুমি ধরো বাড়িতে মাছ কিনেছো, মাছটাকে বাছলে মাছের পেটের মধ্যে থেকে নাড়ি ভুঁড়ি বা পাখনা বা কানকচুগুলো আছে, তুমি একটা জায়গায় ফেললে, কিছুক্ষণ পরে কি দেখতে পাবে বলো তো, কাক কিন্তু মুখে করে এসে নিয়ে চলে যাবে, সেগুলোকে খেয়ে নেবে। তাহলে ওই জিনিসগুলো যদি ওখানে পড়ে থাকতো, পরিবেশটা তাহলে কি হতো, দূষণ হতো, দূষিত হতো। কিন্তু কি করছে, কাক ওই জিনিসটা খেয়ে নিচ্ছে, তার মানে কাক কি করছে, দূষণ কমাচ্ছে। বা ধরো গরু বা ছাগল বা কোনো প্রাণী যখন মারা যায় তখন তার দেহটা যেন ভাগাড়ে ফেলে দিয়ে আসে, সেই ভাগাড়ে যখন ফেলে দিয়ে আসে সেখানে কিন্তু অনেক বড় বড় ঈগল পাখি, বাজ পাখি, শকুন সব কিন্তু এসে সেখানে জড়ো হয়। তারা কি করে, সে মৃত সেই প্রাণীটাকে কিন্তু আস্তে আস্তে কিন্তু খেয়ে ফেলতে পারে। তাহলে ধরো ওই গরু বা ছাগল বা কোনো প্রাণীর পুরো দেহটা যদি সেখানে কিন্তু থাকতো, তাহলে কি হতো, সেখান থেকে দূষণ ছড়াতো, বায়ু দূষণ হতো, মাটি দূষণ হতো। কিন্তু পাখি বা শকুন সেগুলো এসে কি করছে, খেয়ে ফেলছে। তাহলে এই শকুন কাকের ঘটনা বলে তারা এরা কি করছে, দূষণটাকে কমাতে সাহায্য করছে। এখানে কিন্তু সেই জিনিসটাই বলছে। দেখো এখানে কাক কি করছে, যেভাবে বললাম, শকুনও কিন্তু সেইভাবে করছে। তোমরা কিন্তু বাকিগুলো এইভাবে ফিল আপ করবে। দেখো পরিবহনে সাহায্য করে, কি করছে, এই দেখো গরুর গাড়ি, গরু কি করছে, গাড়ি বয়ে করে নিয়ে যাচ্ছে, গরুর গাড়িতে চলেছে তোমরা, গ্রামের দিকে কিন্তু গরুর গাড়ি এখনো রয়েছে। সে গরু কি করছে, তাহলে কাউকে, কোনো মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে সাহায্য করছে, বা গরুর গাড়িতে কিন্তু মালও কিন্তু বহন করা হয়। তাহলে গরু কি করছে, পরিবহনে সাহায্য করছে। আর কি করছে দেখো, ঘোড়া, তোমরা কলকাতায় যখন রাস্তায় কলকাতা ময়দানের ওখানে দেখবে এখনো কিন্তু ঘোড়ার গাড়ি চলছে। তাহলে ঘোড়ার গাড়িতে কি হচ্ছে, একটা জায়গা থেকে অন্য জায়গায় মানুষকে নিয়ে আসছে বা মালপত্র বহন করছে, তার মানে সেটা কি হচ্ছে, পরিবহনে সাহায্য করছে, তাই তো। তাহলে এই প্রাণীগুলো কি হচ্ছে, মানুষকে বা কোনো যানবাহন, কোনো মালপত্রকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে সাহায্য করছে। দেখো এখানে বলছে, দেখো এমন কোনো প্রাণীর নাম যে আগে পরিবহনের কাজে ব্যবহার করতো কিন্তু সেটা কিন্তু এখনো হয় না। ধরো গরুর গাড়ি এখন হয়তো গ্রামের দিকে আছে কিন্তু শহরের দিকে কিন্তু এখন আর নেই। তাহলে এখন কি হচ্ছে, এর পরিবর্তে কি হচ্ছে, বাস, ট্রেন, এগুলো ব্যবহার হচ্ছে, তাই তো। এবার দেখো চাষের কাজে সাহায্য করে কি প্রাণী, দেখো গরু, এরা কি না লাঙল টানে, তাই তো, জমি চাষ করার জন্য। কিন্তু এখন কি হচ্ছে, ট্রাক্টর চালু হয়েছে বা অনেক উন্নত পদ্ধতিতে মেশিন চালু হয়েছে, যেগুলো কিন্তু গরুকে ছাড়াই কিন্তু মাঠগুলোকে কিন্তু চাষ করা যাচ্ছে। আগে কি হতো, বলদ দিয়ে চাষ করতে হতো, কিন্তু এখন কি হচ্ছে, দেখো এখানে বলছে, দেখো চাষের কাছে লাঙল চষার হাড় ভাঙা খাটুনি কমানোর জন্য নানা প্রাণীদের কাজে লাগানো হতো, ফলে চাষের কাজ সহজে উঠেছিল। এইবার কি হচ্ছে, দেখো পশুদের জায়গা নিচ্ছে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি। তাহলে ট্রাক্টর বা অন্যান্য যন্ত্রপাতিগুলোর সাহায্যে কি হচ্ছে, জমিতে চাষ করা হচ্ছে।
দেখো এখানে কি বলছে, দেখো যে কোন প্রাণীকে চাষের কাজে দেখেছো, লেখার চেষ্টা করো। তাহলে গরু দেখেছো, কোথায় দেখেছো? গ্রামে কোনো হয়তো মাঠে দেখেছো। কিভাবে চাষের কাজে সাহায্য করে? যে গরু কি করে? লাঙল বয়, তাই তো। তারপরে দেখো এখানে কি বলছে, যে এখানে একই জিনিস বলছে যে গরু কি করতো, আগে গরুকে দিয়ে লাঙল চাষ করা হতো, কিন্তু এখন কি হয়েছে, ট্রাক্টর এসছে বা উন্নত মানের অনেক যন্ত্রপাতি এসেছে, তার জন্য কি হয়, গরুকে আর কিন্তু লাঙলের আর কিন্তু চাষের কাজে ব্যবহার করা হয় না। তারপরে কি বলছে দেখো, আমরা যেসব জীবাণুর উপরে ভরসা করি। দেখো তাহলে ছোট ছোট জীবাণু, আমরা কিন্তু তার উপরেও কিন্তু ভরসা করে বেঁচে থাকছি। কিভাবে? এই যে দেখো দই, দইটা কিভাবে হচ্ছে, যে দই কিভাবে পাতে জানো? এখানে বলছে দই পাতার জন্য কি কি করা হয়, পরপর লেখো। কি কি করা হয় বলো? যে প্রথমে দুধটাকে কি করতে হবে, ফোটাতে হবে, তাই তো। দুধটাকে ভালো করে ফুটিয়ে ভালো করে সর ফেলতে হবে দুধে। তাহলে ফোটানোর পরে কি হবে, দুধের মধ্যে সামান্য পরিমাণে টক দই দেবে। টক দই দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরে সুন্দরভাবে ঢাকা দিয়ে জিনিসটাকে কাপড় দিয়ে চাপা দিয়ে রেখে দিতে হবে। তাহলে এইভাবে যে দইটা বানাচ্ছ, তাহলে দই পাতানোর জন্য কি লাগবে, সেটা হচ্ছে দইয়ের সাজা, মানে আগে তুমি কোনো দই পেতে রেখেছো, সেই দইয়ের কিছু একটা অংশ লাগবে। তাহলে এই দইয়ের মধ্যে বলছে যে একটা ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়ার কি নাম? সেই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। তাহলে দইয়ের মধ্যে যে ব্যাকটেরিয়া, সেটা হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। সেটা কিন্তু খালি চোখে দেখা যায় না, আমরা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কিন্তু দেখতে পাই। এরাই দুধে এক ধরনের অ্যাসিড তৈরি করে। তাহলে এরা দুধে কি অ্যাসিড তৈরি করে? ল্যাকটিক অ্যাসিড। সেই ল্যাকটিক অ্যাসিডের জন্য কিন্তু দুধ দইতে পরিণত হয়। তারপরে দেখো পাউরুটি তৈরির ক্ষেত্রে কি বলছে, দেখো পাউরুটি তৈরি করতে কি লাগে? ময়দা বা আটা বা জল, আর লাগে ইস্ট। ইস্ট হচ্ছে এককোষী ছত্রাক। ময়দা বা আটায় থাকা শর্করাকে ইস্ট ভেঙে দেয়, ফলে তৈরি করে কার্বন ডাই অক্সাইড আর অ্যালকোহল। ময়দা আর আটার মিশ্রণ ফুলে ফেপে উঠে সাহায্য করে কার্বন ডাই অক্সাইড। তাহলে কিভাবে হচ্ছে, এই জিনিসটা ভালো করে পড়বে, যে প্রথমে ছত্রাক ইস্ট দিচ্ছে। ইস্ট কি করছে? ময়দা বা আটার মধ্যে থাকা যে শর্করা, সেটাকে ভেঙে ফেলছে। ভেঙে ফেলার পরে কি তৈরি করছে? কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে অ্যালকোহল। সেটা মিথাইল অ্যালকোহল হতে পারে বা ইথাইল অ্যালকোহল হতে পারে। সেই কার্বন ডাই অক্সাইড কি করছে? এই ময়দা বা আটার মিশ্রণকে ফুলতে সাহায্য করছে। ফুলেই তারপরে কি হচ্ছে, ফোলার পরে মিশ্রণ থেকে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাচ্ছে, আর পাউরুটির গাগুলো কি হয়, ওই জন্য ফুটো ফুটো হয়ে যায়। তারপরে দেখো ওষুধ। ওষুধ কিভাবে তৈরি হচ্ছে, দেখো বিভিন্ন ব্যাকটেরিয়া মানুষের দেহে রোগ সৃষ্টি করে, আবার কিছু ব্যাকটেরিয়া যাদের থেকে জীবাণুদের মেরে ফেলার ওষুধও তৈরি হয়। কিরকম ওষুধ? দেখো স্ট্রেপ্টোমাইসিন। স্ট্রেপ্টোমাইসিস কি? যে এক ধরনের ব্যাকটেরিয়া, স্ট্রেপ্টোমাইসিস ব্যাকটেরিয়া বিভিন্ন প্রজাতি থেকে প্রায় 50টারও বেশি ব্যাকটেরিয়া নাশক, ছত্রাকনাশক আর পরজীবী নাশক ওষুধ পাওয়া যায়। স্ট্রেপ্টোমাইসিন, এরিথ্রোমাইসিন হলো স্ট্রেপ্টোমাইসিস থেকে পাওয়া কয়েকটা ওষুধ, যা আমাদের শরীরে ঢুকে পড়া জীবাণুদের মেরে ফেলে। তাহলে কয়েকটা ব্যাকটেরিয়ার নাম যেখান থেকে ওষুধ তৈরি হচ্ছে, কি কি? স্ট্রেপ্টোমাইসিন, এরিথ্রোমাইসিন, এগুলো হচ্ছে এক একটা ব্যাকটেরিয়া যেখান থেকে কিন্তু আমাদের ওষুধ তৈরি হচ্ছে। তাহলে দেখো এই চ্যাপ্টারের মধ্যে আমরা কি পড়লাম, যে আমাদের বেঁচে থাকার জন্য বা উদ্ভিদ বা প্রাণী সকলেরই বেঁচে থাকার জন্য কিন্তু একজন আরেকজনের উপরে নির্ভরশীল। সেটা বিভিন্ন ধরনের হতে পারে। দেখো এই যে ছোট ছোট জীবাণু, তারাও কিন্তু আমাদেরকে সাহায্য করছে খাদ্যের জন্য বলো বা ওষুধ তৈরির জন্য। তাহলে আমাদেরকে বেঁচে থাকার জন্য আমাদেরকে অন্যজনের উপরে নির্ভর করতে হচ্ছে, পরিবেশের উপরে নির্ভর করতে হচ্ছে। এবং পরিবেশের মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের যে গ্যাসীয় উপাদান, কার্বন ডাই অক্সাইড বা অক্সিজেন, তাদের ভারসাম্য রক্ষা করার জন্য কিন্তু উদ্ভিদ প্রাণী দুজনেরই সাহায্য লাগছে। তাহলে আমরা এই চ্যাপ্টারে এই বিষয়টা আজকে পড়লাম। তোমাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবে, আর যদি কোনো অসুবিধা হয় তাহলে নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে। আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ।